আমরা যারা ফিজিক্স পড়ি কিংবা পড়াই, চেষ্টা করি পড়ানোর, তারা অন্তত এটুকু বিশ্বাস করি যে নিউটনের সূত্র না জেনে কেউ ফিজিক্স পড়তে আসি না। তার মানে ফিজিক্স নামটার সাথে সাথে নিউটন শব্দটা প্রায় জড়িত। যেমন আমাদের ব্যক্তিগত জীবনে, ইভেন পদার্থবিজ্ঞানের বাইরেও নিউটনের থার্ড ল কথাটা এত বেশি বার আমরা ব্যবহার করি, যেটা একটা ক্লিশেতে পরিণত হয়েছে। নিউটনের থার্ড ল, প্রত্যেক ক্রিয়ারই একটা সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। তার মানে আমাদের ব্যক্তি জীবনের একটা পার্ট হয়ে গেছে এখন নিউটনের সূত্রগুলো। তো যেহেতু কোনো সূত্রই যখন আমাদের ব্যক্তিগত জীবনের পার্ট হয়ে যায়, তখন আর সূত্র থাকে না। তোমরা এর আগেও খেয়াল করছো নিশ্চয়ই যে মহান আইনস্টাইনের নাম তোমরা জানো সবাই। তো আইনস্টাইনের একটা বিখ্যাত উক্তি ছিল যে আপেক্ষিকতা কি। সাংবাদিকরা বারবার প্রশ্ন বানিয়ে তারা জর্জরিত করতেছে যে স্যার আপনি কি আবিষ্কার করছেন, যেটা আমাদের এই মানবতার কোন কাজে লাগবে। তখন আইনস্টাইন বারবার বলতেছে এটা হচ্ছে স্পেস টাইম কার্ভেচার, জেনারেল থিওরি অফ রিলেটিভিটির অনেক কঠিন টার্ম ইউজ করা শুরু করলেন, এবং যথারীতি সাংবাদিকরা কিছুই বুঝতে পারতেছিলেন না। তখন আইনস্টাইন সহজ করে বুঝাইলেন যে আপনি দেখছেন নিশ্চয়ই আপনার লাইফে এমন কিছু মোমেন্ট আসছে যেটা অত্যন্ত সুখের মুহূর্ত। তো সুখটা আপনি এত করে চাইছেন, যখনই সুখ আসলো তখন যেন খুব দ্রুত চলে গেল। আর দুঃখের যে মুহূর্তগুলো সেগুলো কিন্তু কাটতে চায় না, যেন 1 মিনিটকে 1 বছর মনে হয়। এই যে আপনার এক একটা সময় কিন্তু একই পরিমাণে যাচ্ছে, এক একটা সময় এক রকম দীর্ঘায়িত মনে হয়। এটাই হচ্ছে কাল দীর্ঘায়ন বা টাইম ডাইলেশন। কিন্তু আপনারা যারা ফিজিক্স বা আমরা যারা ফিজিক্স পড়ি তারা অবশ্যই জানি যে টাইম ডাইলেশনের সাথে কোনো রিলেশনই নেই। টাইম ডাইলেশনের ক্ষেত্রে আলোর কাছাকাছি বেগ হওয়াটা মাস্ট, এবং রিলেটিভিটি হচ্ছে একজন আরেকজনের সুখ বা দুঃখ দেখবে, এই আরেকজনের দুঃখ বা সুখ দেখবে। তার মানে রিলেটিভ একটা ব্যাপার থাকতে হবে, নিজেটা দেখে কোনো লাভ নেই, ও ক্ষেত্রে রিলেটিভিটি খাটলো না। তো এটাই হচ্ছে ব্যাপার যে একটা ফিজিক্সের সূত্র যখন ব্যক্তি জীবনে আমরা বিভিন্ন কমন সেন্স ইউজ করতে শুরু করি, তখন ফিজিক্সের ভেতরের বা ডিপের কথাগুলো আমরা ভুলে যাই। এবং এটাই ঘটেছে তোমার নিউটনের সূত্রগুলোর ক্ষেত্রে। নিউটনের 3টা সূত্র খুবই কমন সেন্স, ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল। যে একটা স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, আদারওয়াইজ গতিশীল থাকবে। সেকেন্ড ল কি বলে, যত বেশি ধাক্কা দিবা তত বেশি ত্বরণ হবে। থার্ড ল কি বলে, প্রত্যেকটা বলই জোড়া কাজ করে। এটা আমাদের মুখে মুখে ফেরে। কিন্তু আজকের আমরা এই জিনিসটা নিয়ে কেন অবতারণা করতেছি নিউটনের ফার্স্ট আর সেকেন্ড থার্ড ল নিয়ে? এর কারণ হচ্ছে নিউটনের সূত্রগুলো দেখতে সহজ। কোনো একটা জিনিস আমি বেশি জানি কিনা কিংবা এই সম্পর্কে ভালো ধারণা আছে কিনা, এটা কখনো এটা থেকে বুঝবে না যে এই সূত্রটা কত সহজ। যে আইনস্টাইনের সূত্রগুলো কঠিন কিংবা নিউটনের সূত্রগুলো সহজ, এর সঙ্গে কিন্তু এটা ফিজিক্স বোঝার রিলেশনটা নেই। কারণ এই জগতের সূত্র ওইটাই হতে হবে। কেউ সহজভাবে ডিসক্রাইব করলো, কেউ কঠিনভাবে ডিসক্রাইব করলো, এমন কিন্তু না। সূত্র একটাই, ওইটাকে কত ভালোভাবে আমরা অ্যাপ্লাই করতে পারি বিভিন্ন কেসে। যেমন একদম সহজ কেস কি, একটা ঢিল ফেলে দিলাম, একমাত্র এমজি কাজ করতেছে বা ওজন কাজ করতেছে, নিচে পড়ে যাচ্ছে। আর এইটাই সবচেয়ে কঠিন হয়, একটা হেলানো তলে কেউ ধরে টানতেছে, কতগুলো ফোর্সের সমাহার। তো তখনও যদি আমরা নিউটনের সূত্রগুলো সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারি, তখন বুঝতে পারবো আমরা ওটা সহজ কেসেও জানি, সবচেয়ে কঠিন ক্ষেত্রেও জানি। তো ওইটাই হবে আমাদের টার্গেট, যে নিউটনের সূত্রগুলো ক্লিশে বা খুব চর্বিত চর্বণ পর্যায়ে চলে গেছে, তা থেকে একটু বের হয়ে নিউটনের সূত্রের পিটফলগুলো কি কি এবং এটা কি কি জিনিস আমাদের স্পেশালি মনে রাখা উচিত, সেই জিনিসগুলো নিয়ে আজকের আলোচনা হবে। তো শুরুতেই শুরু করতেছি নিউটনের গতির সূত্রগুলোর প্রথমটা। নিউটনের প্রথম সূত্র, নিউটনস ফার্স্ট ল। থার্ড ল, ফার্স্ট ল বলতে একটু ভাব আসে, হ্যাঁ। প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র নামে খুব বেশি পরিচিত না এগুলো। তো নিউটনের প্রথম সূত্র জানেন এমন খুব কম মানুষই আছে যে এটার আরেক নাম তোমরা শুনছো জড়তার সূত্র বা ল অফ ইনার্শিয়া। জড়তার সূত্র। তো জড়তা কি জিনিস, এটার আবার সূত্র কি, একটু আমরা পরে ডিটেইলে যাব। তার আগে সূত্রটা কি? সূত্রটা হচ্ছে এই যে এই বস্তু জগতে বা আমাদের ওয়ার্ল্ডে একটা বস্তু যদি স্থির থাকে, যদি তুমি দেখো স্থির, আমি আবার বলতেছি যদি স্থির থাকে, কথাটা কিন্তু একটু অন্যরকম। একটা বস্তু স্থির নাকি স্থির না, এটাও কিন্তু কাউকে মাপতে হয়, এবং সেই স্থির কিনা তার সাপেক্ষে এই ব্যাপারটা কিন্তু খেয়াল করার বিষয়। তো নিউটনের সূত্র শিখতে গিয়ে আমাদের এই জিনিসগুলো আজকের মেইন কনসার্ন থাকবে, যে আমরা যে কথাগুলো কমন সেন্সে ধরে নিই। তোমরা যারা অলরেডি ফিজিক্স বা যে কোনো সায়েন্স শিখছো তারা অনেকেই শুনছো 7 দিনে পদার্থবিজ্ঞান শেখানো হয়, 7 দিনে কোর্স কমপ্লিট করা হয়, 24 ঘন্টার মধ্যে প্রোগ্রামিং শিখাই দেওয়া হয়। এই কথাগুলোর মানে কি? যখন শিখতে যাবো তখন ধরতে পারবা ধীরে ধীরে যে ওই 24 ঘন্টার মধ্যে ধরে নিচ্ছে তুমি লুপ সম্পর্কে আইডিয়া আছে, ধরে নিচ্ছে তোমার এই পূর্ব জ্ঞানটা আগে থেকেই আছে, তারপর থেকে আগাবো। তো আমরাও যখন নিউটনের সূত্রগুলো এত সহজে বলি, তখন ধরতে হবে যে কমন সেন্সগুলো তুমি জানো, ধরে নিচ্ছি যে এই জিনিসগুলো তুমি বোঝো। তো আমরা আরেকটু ডিটেইলে পরে যাব, আগে বলে নেই। স্থির বস্তু চিরকালই স্থির থাকবে, এবং যেটা গতিশীল দেখে ফেলছি গতিশীল, সেটা সারা জীবন ওই গতিতেই সমদ্রুতিতে সরল রেখায় চলতে থাকবে। তার মানে এটার যদি আদি একটা বেগ থাকে 10 মিটার পার সেকেন্ড, এটা সারা জীবনই যত সামনে যাক 10 মিটার পার সেকেন্ডই থাকবে। শর্ত একটাই, শর্ত হচ্ছে একে কেউ ডিস্টার্ব দিতে পারবে না। ডিস্টার্ব বলতে ফিজিক্সে কি বুঝবো, এ যে পথে আছে সেই পথে কোনো বল প্রয়োগ করতে পারবে না, মানে কাউকে বাধ্য করতে পারবে না ওকে ওর বেগটা চেঞ্জ করার জন্য। তার মানে প্রথম সূত্র বলতে চাই কি,
বাহ্যিক বল এই কথাটাও কিন্তু আমরা একটু পরে ডিসক্রাইব করবো। বাহ্যিক কথাটা কখন বলে, অভ্যন্তরীণ কথাটা কখন বলে। এই বাহ্যিক বল বা বাইরে থেকে প্রযুক্ত বল যদি শূন্য হয়, তার অর্থ হচ্ছে বাইরে থেকে কেউ বল প্রয়োগ করে নাই। শুধু তাই না, এটা দুই ভাবে শূন্য হতে পারে, এই কথাটা মাথায় রাখবো। বাহ্যিক বল দুই ভাবে শূন্য হওয়া সম্ভব। একটা হচ্ছে আমি বল দেবই না, আমি কোনো টাচ করি নাই, ওখানে কোনো বাতাসের প্রবাহ নাই, ওখানে কোনো ঘর্ষণ বল, অযাচিত কোনো বল, কোনো রকম ওজন, পৃথিবীর টান, এরকম কোনো বলের অস্তিত্ব নেই। আর আরেকভাবে শূন্য হওয়া সম্ভব, এরকম অনেক অনেক বল আছে, কেউ টানতেছে উপর দিক থেকে, কেউ নিচের দিক থেকে, কেউ ডানে কেউ বামে, যাতে করে সব কয়টা বলের লব্ধিটা কত হয়। মনে আছে যাদের, লব্ধি কথাটা আমরা ব্যবহার করি ভেক্টরের যোগের ক্ষেত্রে। যদি সেই সব বল থাকুক কোনো সমস্যা নেই, সেই বলের কোনো অস্তিত্ব থাকতে পারবে না, সবার টানাটানিতে শূন্য হয়ে যেতে হবে, যেটাকে আমরা বলি ব্যালেন্সড বা ভারসাম্য অবস্থায় আছে। মানে ওই বস্তুটার উপর নিট কোনো ফোর্স নেই, সবার মারামারিতে কিছু বাকি থেকে যাবে না, ঠিক আছে। তাই যে কোনো ভাবে যদি ফোর্সটা জিরো হয়, সেই ফোর্সটা কোন ফোর্স? বাহ্যিক বল। একটু পরে আমরা এক্সটার্নাল ফোর্স সম্পর্কে আইডিয়া দেব। ওকে, এটা যদি শূন্য হয় তাহলে তাকে কেউ ডিস্টার্ব দিচ্ছে না, সে যেমন আছে তেমনই থাকতে চায়। তার মানে একটা বস্তুর নিজের অবস্থা কোন স্টেটে আছে, সেই নিজের অবস্থা আনচেঞ্জড রাখার বা অপরিবর্তিত রাখার যে ইচ্ছাটা, আনচেঞ্জ রাখার টেন্ডেন্সি বা প্রবণতা, এটাকে আমরা বলবো ইনার্শিয়া বা জড়তা। এবং কমন সেন্সে খেয়াল করো, আমরা শুরু থেকে দুইটা নাম বলতেছি। স্থির বস্তু চিরকাল স্থির থাকে, আর গতিশীল বস্তু সমদ্রুতিতে সরল পথে। কেন কথাটা বলছি একটু পরে বলি। বাট স্থির বস্তুর ক্ষেত্রে স্থিরতা এবং গতিশীল বস্তুর ক্ষেত্রে কি সবসময় গতিশীল থাকার টেন্ডেন্সি। সো এই যে তার টেন্ডেন্সি বা প্রবণতা, এই ব্যাপারটাও দুই প্রকার। একটা হচ্ছে স্থিতি জড়তা, তার মানে সে স্থির ছিল স্থিরই থাকতে চাবে, আর আরেকটা হচ্ছে গতি জড়তা, তার মানে সে গতিশীল ছিল, কেউ তাকে ডিস্টার্ব দিচ্ছে না, অতএব আমি এই অবস্থাতেই থাকবো। তো কেন এই সূত্র দেওয়ার প্রয়োজন হলো এবং এর সম্পর্কে আমরা একটু ইতিহাস বলার চেষ্টা করতেছি। তোমরা অনেকেই হয়তো জানো না যে নিউটনের তিনটা সূত্রের তিনটাই কিন্তু নিউটনের সূত্র না। নিউটন পরে এগুলোকে ফর্মুলা আকারে সাজিয়েছেন। তোমরা এরকম আরো বড় হয়ে শুনবা, ম্যাক্সওয়েলের 4টা সমীকরণ আছে ইলেকট্রোম্যাগনেটিক্সে। সেই ম্যাক্সওয়েলের 4টা সমীকরণ ম্যাক্সওয়েলের দেওয়া না। প্রথম সূত্রটা হচ্ছে গাউসের সূত্র, দ্বিতীয়টা কুলম্বের, এরকম আরেকটা ফ্যারাডের সূত্র। ওগুলোকেই সে সূত্র আকারে গ্রন্থবদ্ধ করছে, সূত্র বাদ দিয়ে সে ম্যাথমেটিক্যাল ইকুয়েশনে দেখাইতে পারছে। তো এই থেকেই তাকে আমরা নাম দিচ্ছি ম্যাক্সওয়েলের 4টি সূত্র। একইভাবে নিউটনের প্রথম, দ্বিতীয়, তৃতীয় সূত্র নাম দিলেও নিউটনের প্রথম সূত্রটা নিউটনের দেওয়া না। কার দেওয়া এবং তিনি কিভাবে প্রমাণ করলেন সেই সম্পর্কে আমরা একটা আইডিয়া দিয়ে নিই, তারপর আমরা ডিটেইলে। নিউটনের প্রথম সূত্রটা, আরেক নাম আমরা বলছি জড়তার সূত্র, সেইটাই হচ্ছে আসল নাম। কারণ এটা বস্তু জড়তা সম্পর্কে আইডিয়া দেয় যে কোনো বস্তুর যে জড়তা, সেটা গতি জড়তা হোক স্থিতি জড়তা, সেটা সে রাখতে চায় বাহ্যিক বল প্রয়োগ না করলে, কেউ ডিস্টার্ব না দিলে। সেই জড়তার সূত্রটা প্রথম দিয়েছেন গ্যালিলিও। গ্যালিলিও অবশ্যই শ্রদ্ধেয়। অ্যারিস্টটলের সেই বিভৎস যুগ থেকে আমাদের আলোর পথে যে নিয়ে আসছে সে হচ্ছে গ্যালিলিও। কারণ অ্যারিস্টটলের আমলে একটা সবচেয়ে বড় বিভৎস ব্যাপার ছিল, অ্যারিস্টটল যা দেখতেন তাই বিশ্বাস করতেন। তার একটা খুব বিখ্যাত কথা তোমরা সবাই বিশ্বাস করো এবং অনেকেই ব্যবহারও করো, ফেসবুকে স্ট্যাটাসে দাও, সিং ইজ বিলিভিং, যা কিছু দেখবো তাই বিশ্বাস করবো। বাস্তবে ন্যাচারের ল কি, যা দেখবো তাই বিশ্বাস। যেমন আমি বাস্তবে কি দেখি, আমার হাতে একটা কলম আছে আর এই পাশে একটা কাগজ আছে, একই উচ্চতা থেকে ছেড়ে দিলাম, অবশ্যই কাগজটা ধীরে পড়ে, কলমটা আগে পড়ে। বাস্তবে আমি কি দেখলাম? দেখলাম হচ্ছে ভারী বস্তুটা আগে পড়ে। সিং ইজ বিলিভিং, তাহলে যা দেখছো তুমি তাই বিশ্বাস করো। অতএব অ্যারিস্টটল সূত্র দিয়ে দিলেন, ভারী বস্তু আগে পড়ে আর হালকা বস্তু ধীরে পড়ে। গ্যালিলিও প্রথম আমাদের প্রমাণ করে দিলেন না। সেই পিসার হেলানো টাওয়ার থেকে সে দেখালেন অনেকগুলো বস্তু বিভিন্ন ভরের ছেড়ে দিয়ে যে না, প্রায় তারা একই উচ্চতা থেকে পড়লে একই সময় লাগে। এবং সেখান থেকে প্রমাণ হয়ে গেল যে যা কিছু দেখতেছো তাই বিশ্বাস করো না, কারণ অনেক কিছুই তুমি দেখতেছো না। একটা জিনিস ঘটার পেছনে অনেক কারণ আছে, কজালিটি, যে এই ঘটনাটা কেন ঘটছে, তার পেছনে কাজটা মানে কারণটা কারা, সেই কারণ কিন্তু দেখতে পাচ্ছি না, এ অটো পড়তেছে, ইনভিজিবল বা অদৃশ্য। কিন্তু পরে অ্যানালিসিস করে কি দেখলাম, কেউ তাকে টানতেছে, সে টানের নামও দিলাম গ্র্যাভিটেশনাল ফোর্স কিংবা অভিকর্ষ। ঠিক আছে, তাই কোনো একটা জিনিস দেখলেই বিশ্বাস করতে হবে তা না, তার পেছনে যা দেখতে পাচ্ছ না ওগুলো নিয়ে অ্যানালিসিস করো, ফিজিক্সের কাজ। তো গ্যালিলিও কিভাবে এই ধারণা থেকে মুক্ত হইলেন আমাদের বা মুক্ত করলেন? তার আগে অ্যারিস্টটলের ধারণা ছিল, অনেকগুলো ভুল ধারণা। একটা তার ধারণা শোনো সবাই, যে এই যে একটা বস্তু স্থির আছে, সে স্থিরই আছে, কোনো সমস্যা নেই, এটাই তার স্বাভাবিক অবস্থা, পবিত্র অবস্থা। মানে বলতে পারো এটাই জগতের সকল কিছুর একটা পবিত্র অবস্থা, যে অবস্থাটা সবাই ধরে রাখতে চায়। এটাই ছিল অ্যারিস্টটলের ধারণা। তাহলে কোন একটা জিনিস গতিশীল, সে নিশ্চয়ই অপবিত্র অ্যারিস্টটলের ধারণা অনুসারে। তাহলে সে গতিশীল থাকতে চায় না, ধীরে ধীরে স্লো হতে 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 এখানে সে থেমে যায়।
তার মানে সে পবিত্র অবস্থায় আসতে চায়। এটাই ছিল অ্যারিস্টটলের আইডিয়া, আমাদের না, গ্যালিলিওর না, নিউটনেরও না, অ্যাকচুয়াল আইডিয়াও এটা না। কিন্তু তার ধারণা ছিল স্বাভাবিক অবস্থা হচ্ছে স্থির থাকা। তাই আমরা বাস্তবেও কি দেখতে পাই, একটা বল গড়ায় দিতেছি কিংবা ছক্কা মারার সময় দেখো না, মাঠে গড়াতে 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 4 হইল না, তার মানে কি গতিশীল সে থাকতে চায় নাই, তার স্বাভাবিক অবস্থা যেন স্থির থাকা, স্থির অবস্থায় সবাই ব্যাক করতে চায়। এই ছিল অ্যারিস্টটল আইডিয়া। এবং তার আইডিয়ার আরেকটা বৈশিষ্ট্য ছিল এমন, যে জিনিসটা গতিশীল এটা কখনোই অটো গতিশীল না, একা একা না, সে একা একা স্থির থাকতে পারে, একা একা স্থির হয়ে যেতে পারে, কিন্তু গতিশীল করতে হলে তার ধাক্কা দেওয়া লাগবে। এই ছিল তার আইডিয়া, যে একটা জিনিস চলতেছে বা গতিশীল, এই জিনিসটা কখনোই একা একা হইতে পারবে না, তাহলে কনস্ট্যান্টলি ধাক্কায় যেতে হবে। এখন আমরা সবাই হাসবো এই কথাগুলো শুনলে, যে ধাক্কা দিলে তো খালি গতিশীল হয় না, জোরে জোরে দৌড়ানো শুরু করে, মানে ত্বরণ হয়। কিন্তু অ্যারিস্টটলের ধারণা ছিল এই যে, খেয়ালই করতেছো যে সে স্বাভাবিকভাবে স্থির হইতে চায়, তার মানে তাকে গতিশীল রাখতে হলে কনস্ট্যান্টলি কি দেওয়া লাগবে, ধাক্কা দেওয়া লাগবে। এই আইডিয়াটা ছিল অ্যারিস্টটল। এবং সে বলছে জগতে কোনো কিছু গতিশীল রাখতে হলে, সারা জীবন যদি একই দ্রুতিতে গতিশীল থাকতে চায়, অবশ্যই সবসময় একই পরিমাণ বল দিয়ে যেতে হবে। বাস্তবে আরেকটা প্রমাণ দিতে পারি আমরা, গাড়ি চলে, গাড়ি একই বেগে চালাচ্ছ, তুমি কি ইঞ্জিন অন করে রাখছো না? তার মানে কনস্ট্যান্টলি ইঞ্জিনের ধাক্কা দিয়েই কিন্তু গাড়িকে কি রাখতেছি, সমবেগে ধরে রাখতেছি। তাই প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখে অ্যারিস্টটল ওই সিদ্ধান্ত দিছে, তার মানে সিইং ইজ বিলিভিং। এই ছিল তার আইডিয়া। গ্যালিলিওর প্রথমে এখানে সন্দেহ হইল। গ্যালিলিও নিজে একটা এক্সপেরিমেন্ট করছে, এবং তোমরা যারা একটু মুভি টুভি দেখো তারা বেশ কিছু ভালো মুভি দেখতে পারো। কারণ মানুষের স্বাভাবিক চিন্তাধারাই হচ্ছে খারাপ হওয়া, তার আমরা চেষ্টা করলে কিন্তু কিছু ভালো শিক্ষামূলক মুভি দেখতে পারি। তোমরা যদি এরকম ভালো কিছু মুভি দেখতে চাও, একটা হচ্ছে অ্যাগোরা। এই মুভিটায় তোমরা দেখবা যে প্রাচীনকালে মানুষ কিভাবে চিন্তা ভাবনা করতো। কারণ এটা তোমাদের কখনোই মাথায় আসে না যে আমি যদি আজ থেকে 5000 বছর আগে মিশরে থাকতাম, তাহলে আমার মেইন কনসার্ন কি হতো লাইফের? ঘাস পাতা যা পাই, ফলমূল যা পাই তাই নিয়ে খেয়ে বেঁচে থাকা। কখনো এই কনসার্ন কি আসবে যে একটা বস্তু কেন দ্রুত পড়ে, কেন আসতে পড়ে, কেন সূর্যের চারদিকে আমরা ঘুরতেছি না আমাদের চারদিকে সূর্য ঘুরতেছে, চাঁদ তারা এগুলো কি রোটেটিং নাকি স্থির? এই চিন্তাই তো মাথায় আসবে না। আমরা খাইতে পারি না, আমাদের পশু পাখি শিকার করতে হয়, কোনো এক রাতে যদি পশু না ধরতে পারি আমাদের খাবার নেই। এই এত কিছুর মাঝখানেও কারা তখন চিন্তা করত, সেই চিন্তায় কারা বাধা দিত? চার্চের সঙ্গে বিজ্ঞানীদের দ্বন্দ্ব কেন হইলো? হাইপেশিয়া একজন বিখ্যাত মহিলা, উনি এইসব অ্যাস্ট্রোলজি নিয়ে অনেক চিন্তা ভাবনা করছেন, অ্যাস্ট্রোনমি নিয়ে। তো অ্যাগোরা মুভিটা তোমরা দেখতে পারো। বায়াসড হয়ে যাওয়ার চান্স আছে, কিন্তু মাথায় রেখো এর মধ্যে ওই জিনিসগুলো তখন আসবে, যে সূর্য কি এই মহাজগতের কেন্দ্র বা সৌরজগতের কেন্দ্র, নাকি পৃথিবীটা সেন্টার ধরে টলেমির, সেই বিখ্যাত টলেমির যে জিওসেন্ট্রিক মডেল। তো এই জিনিসগুলো কিভাবে হাইপেশিয়া ভুল প্রমাণ করছে ওই মুভিটার মধ্যে সুন্দর ব্যাখ্যা আছে। তো ওই মুভিটা দেখলে ওখানে দেখবা সুন্দর একটা এক্সপেরিমেন্ট, যে অ্যারিস্টটল অনেক ভুল কথা লাইফে বলছেন। তার আরেকটা ভুল কথা হচ্ছে এই যে আমরা পৃথিবীর উপরে এরকম দাঁড়ানো, এই পৃথিবীটা স্থির, পৃথিবী স্থির না গতিশীল তুমি পৃথিবীতে থেকে কি বুঝতে পারবা? অ্যারিস্টটলের ধারণা এটা বুঝতে পারা সম্ভব। কিভাবে? যে পৃথিবী যদি ঘুরতোই, তাহলে চিন্তা করো আমি যদি একটা বলকে উপরে ছুঁড়ে মারি পৃথিবীর গায়ে, পৃথিবীর পৃষ্ঠে দাঁড়ায় উপরে ছুঁড়ে মারছে, এতক্ষণে পৃথিবী কিছুক্ষণ ঘুরে গেছে না? তাহলে এটা তো আর এই জায়গায় পড়ার কথা না, ঘুরে আমরা অন্য প্লেসে চলে আসছি, অতএব বলটা পড়বো অন্য এক জায়গায়, কিছুটা দূরে কিংবা কিছুটা পেছনে। অবভিয়াসলি কিছুটা পেছনে পড়া উচিত, আমরা আগে গেছি পৃথিবী। একইভাবে তার ধারণা ছিল একটা জাহাজ, এই জাহাজের এখানে একটা মাস্তুল, এখানে তুমি উঠে একটা বল ছেড়ে দিবা। অবভিয়াসলি জাহাজ যেহেতু ডানে চলতেছে, এই বলটা তার আইডিয়া ছিল পেছনের দিকে পড়বে। ওই মুভিটা ওই এক্সপেরিমেন্টটা করে দেখানো আছে। তাহলে যদি একটা গতিশীল জিনিসের মধ্যে বল ছেড়ে দিই এবং তার ধারণা অনুসারে সেটা পড়া উচিত কোথায়? পেছনে। তাহলে পৃথিবী যদি গতিশীল হয়, বস্তুর উপরে ছুড়লে কোথায় পড়া উচিত? একটু পেছনে। প্র্যাকটিক্যালি যেহেতু পড়ে না, অতএব তার ডিসিশন পৃথিবী স্থির। ব্যাস, অ্যারিস্টটল ডিসিশন দিছে, আর কি লাগে? অ্যারিস্টটলে যা নেই আমাদের তা শেখার দরকার নেই, জানার দরকার নেই। তো এই যে পৃথিবী স্থির কথাটা গ্যালিলিও মানতে পারেন নাই। এবং তোমরা অনেকেই বাংলা বইও পড়ছিল যে তিনি জেল থেকে বের হয়েও, তারা কিন্তু জেলে নেওয়া হয়েছিল গ্যালিলিওকে, জেল থেকে বের হয়ে বলছে তবু আমি বলবো পৃথিবী স্থির না। কেন? এইটা করার জন্য সেই এক্সপেরিমেন্টটাও চালাইছে। সে দেখছে অ্যারিস্টটলের কথা সত্যি কিনা। সে দেখাইতে চাইছে যে একটা নৌকা গতিশীল কিংবা একটা জাহাজ গতিশীল, এইখান থেকে যদি একটা বল ছেড়ে দিই, অ্যারিস্টটলের ধারণা অনুসারে এটা পেছনে থাকা উচিত, কারণ এটা গতিশীল, সামনে আগে যাবে, এর পিছনে পড়ে থাকবে। কিন্তু বিষয়টা দেখা গেল এক্স্যাক্টলি নিচের পয়েন্টে পড়ছে, যে পয়েন্ট থেকে ছাড়ছো সেখান থেকে খাড়ার নিচে পাদবিন্দুতে পড়ছে। তো এটা কিভাবে পসিবল? এই প্রথম একটা ধাক্কা খাইছে, তার মানে নৌকা আগাইতেছে সাথে বলটাও আগাইতেছে। মানে আমি যখন হাত থেকে ধরেছিলাম এই বস্তুটাকে, পুরো সিস্টেমটা চলতেছে না? তাহলে আমার হাতের এই জিনিসটাও কি একই সাথে চলতেছে।
এখন তুমি যদি ছেড়ে দাও তোমার ধারণা হবে আমারও বেগ নেই ওরও বেগ নেই। কিন্তু আমরা বাইরে থেকে মাটি থেকে এই তীর থেকে যদি তাকায় দেখি তখন দেখবো জাহাজও আগাচ্ছে বলটাও কি আগাচ্ছে। তাই তুমি যখন ভাবতেছো আমি হাত থেকে ছেড়ে দিলাম নিচে পড়তেছে, বিষয়টা মোটেই এমন হয় নাই। বিষয়টা হয় এরকম, এবং সাথে সাথে জাহাজটাও কি সামনে আগাচ্ছে। তাহলে প্রত্যেকবারই তোমার চোখ মনে করে এটা যে মাস্তুলের উপরে ছিল, তাহলে তার চোখ এখানে, সে নিচে তাকাইছে সাপোজ, প্রত্যেক মুহূর্তে দেখবে বলটা এখানে পড়ছে, বলটা এখানে পড়ছে, বলটা আর একটু নিচে পড়ছে, বলটা আর একটু নিচে পড়ছে, এতক্ষণে জাহাজ কিন্তু সামনে আগাচ্ছে। তার মানে ওই চোখের কাছে সবসময় মনে হবে বলটা কোথায়, নিচে, আর এর কাছে সবসময় মনে হচ্ছে বলটা কি সামনে আগায় নিচে পড়তেছে। এই যে সামনে আগাচ্ছে সমান রেটে, এটা কি মিন করে না বলটা একটা জিনিস ধরে রাখতে চায়? তার শুরুতে যে জাহাজের সমান একটা বেগ ছিল সেটা সে নষ্ট হতে দিতে চায় না। সে জাহাজের সাথে সাথে কি করে, সামনে আগে পড়ে। এবং নিচে কেন পড়ে? কারণ পৃথিবী তাকে কি করে, নিচের দিকে টানে। তাহলে এটা একটা চমৎকার ইস্যু যে প্রথমবারের মতো গ্যালিলিও টের পাইলেন আমরা একটা জিনিস উপরে ছুটছি আমার হাতেই ফিরে আসছে। এটা আমি পৃথিবীতে বসে করছি তাতেও দেখলাম কি হাতেই ফিরছে, আমি বাসে বসে করি তাতেও কি দেখবো হাতেই ফিরছে, জাহাজের মাস্তুলের উপর দিয়ে ফেলো তাও কি হাতেই ফিরছে। এটা থেকে সিদ্ধান্ত নেওয়া যায় না তোমার ওই জিনিস স্থির। তোর গতিশীল হলেও কি দেখতে পাইলাম এই একই ঘটনাই ঘটবে। তার মানে এখান থেকে সে প্রথমবারের মতো একটা সূত্রও দিছে যে তুমি কখনোই জানতে পারবা না একটা জিনিস স্থির না গতিশীল। এটা বলার কোনো মিনিং নাই। আমরা স্থির কিসের সাপেক্ষে? আমরা নিজেদের দেখতেছি বলে কি বলতেছি স্থির, তাও তো বলে নিছি সুফিয়ান ভাই সাপেক্ষে, মানে কারো একজনের সাপেক্ষে। এবং তুমি চিন্তা করো তো, তোমাকে আমি একটা ঘুটঘুটে অন্ধকার জায়গায়, পুরা কালো একটা জায়গা, ঘুটঘুটে অন্ধকার, এইখানে তোমাকে আমি ছেড়ে দিলাম, চারদিকে কোনো বাউন্ডারি নেই, পুরা যত দূর চোখ যায় পুরাটাই ব্ল্যাক, মহাশূন্যে। তোমাকে জিজ্ঞেস করলাম, আমি ফোন করে জিজ্ঞেস করলাম তুমি কোথায় আছো, তুমি অনেক চেষ্টা করবা জবাব দিতে, কিচ্ছু বলতে পারবে না। তুমি বলতে পারবে না এইখান থেকে এত দূরে, আরেকটু আগান ওইখান থেকে এত দূরে, সামনে একটা কিছু ওইখান থেকে এত দূরে, কোনো কিছু বলতে পারবে না। এই মোমেন্টে মনে করো একটা রকেট আসছে এখানে, এবার বলতে পারবো না? রকেটটা দেখছেন? হ্যাঁ, রকেট থেকে 3 মিটার দূরে যান লম্ব দিকে, ব্যাস আমি তোকে খুঁজে পাবো। কিংবা আমি এখানে একটা বাউন্ডারি দিয়ে দিছি, তুমি ওখানে একটা গেটের মতো দেখতে পাইছো, গেটটা দেখছেন? গেট থেকে বামে যান 2 মিটার দূরে। তার মানে তোমাকে একটা কমপ্লিট ডার্ক বা অন্ধকার জায়গায় ছেড়ে দিয়ে জিজ্ঞেস করলে তুমি কিচ্ছু বলতে পারবে না তুমি কোথায় আছো, কোথায় আসো। ফ্যানটা দেখছেন? ফ্যানটা থেকে আমি এত দূরে, মুখে না বললেও এটা খোঁজার জন্য কিন্তু বসে আছো তুমি। আমি এখন কোথায় আছি অনেকভাবে বলা যায়, এই লাইটগুলো থেকে এত দূরে, তোমার দরজা থেকে এত দূরে, পাশের রুম থেকে কত দূরে। আমি প্রত্যেকটা কথা বলার আগে বলতেছি কোত্থেকে। নর্মালি বলতে হয় না কেন? নর্মালি আমাকে খুঁজতে হয় না, চোখের সামনে সব দেখতে পাচ্ছি। যখনই তোমাকে খুঁজতে বলবো, পজিশন লোকেট করতে বলবো, তখন তুমি কিন্তু এই কথাগুলো মেনশন করবে, কোন সময় কোন জায়গায় কার সাপেক্ষে। তার মানে আমরা কোনো কিছু বলার আগেই একটা প্রসঙ্গ কাঠামো, যার সাপেক্ষে কথাগুলো বলো। ফিজিক্সের ওই কথাটা খুব কঠিন শোনায়, প্রসঙ্গ কাঠামো দরকার নেই, কিন্তু তোমার নিজের পজিশন ডিফাইন করতে বা যে কোনো বস্তুর পজিশন ডিফাইন করতে, সাপোজ এই রকেটটা কোথায় কিভাবে বলবা? আমাকে দেখছেন, আমার থেকে 3 মিটার নিচে যান, আবারও সেই নিজেকে কি ধরলাম, প্রসঙ্গ কাঠামো। তার মানে আমরা যা কিছু মাপি, এটা মাথায় রাখতে হবে, যা কিছু মাপি সেটা যদি একটা রাশি হয়, তোমরা জানো যা কিছু মাপা যায় তাই রাশি, এই যা কিছু মাপি অবশ্যই কোন একটা কাঠামো সাপেক্ষে, কোন কাঠামো সাপেক্ষে। নামটা কাঠামো বললেই অনেকের ঝামেলা শুরু হয়ে যায়। কাঠামো মানে এই না এক্স ওয়াই জেড অ্যাক্সিস, কাঠামো মানে এই না যে আর থিটা রো অ্যাক্সিস, এগুলো চিন্তা করারই দরকার নেই। কাঠামো মানে হচ্ছে কোন একটা বস্তু যাকে ধরে বাকিটা বলতে পারো। যেমন এই লঞ্চটা, এটা কি গতিশীল নাকি স্থির? তুমি তাকে দেখতেছো আশেপাশে সিনারিও, এই পাশে গাছ, এই পাশে সূর্য, ওগুলো দেখে তুমি বলতে পারো আরে ওগুলোকে ছাড়াই চলে যেতেছে, তাহলে এটা কেমন? গতিশীল। তার মানে মনে মনে ধরে নিতেছো ওগুলো কি স্থির, ওগুলোর সাপেক্ষে তুমি স্থির, অতএব তুমি বলতেছো আমার সাপেক্ষে এটা কি গতিশীল। মনে মনে কিন্তু তুমি ঠিকই ধরে নিতেছো। আচ্ছা, আমি বললাম একটু কষ্ট করে দেখো যে এই একটা ছেলে, তার বেগ 3 মিটার পার সেকেন্ড, এই একটা ছেলে যার বেগ 6 মিটার পার সেকেন্ড। আমি কি কখনোই জিজ্ঞেস করছি এই কথাগুলো কে বলতেছে? এই 3 মিটার পার সেকেন্ড, 6 মিটার পার সেকেন্ড, এগুলো কিন্তু আমি বলতেছি, মানে প্রশ্নটা যে করছে সে বলতেছে। কারণ ওকে যদি জিজ্ঞেস করো, ও কিন্তু দেখবে এ 6 দৌড়াইতেছে না, মাত্র কত করে আগে যেতেছে বাড়তি 3 করে। একইভাবে একে যদি জিজ্ঞেস করি, এ কিন্তু বলবে না 3 মিটার পার সেকেন্ডে সামনে যাচ্ছে, 3-এ পেছন দিকে যাচ্ছে। আপেক্ষিক, সবকিছু আপেক্ষিক। তার মানে এই লাইনটা যখনই আমি বলছি
মুখে স্বীকার করি নেই, কিন্তু মনে মনে ঠিকই আছে। কথাগুলো কে বলে? কোন একটা গাছ, সেই গাছের সামনে আমি দাঁড়ানো, এই লোকগুলো গাছের সাপেক্ষে স্থির, সে বলতেছে আমার থেকে সে পার সেকেন্ডে 3 মিটার করে সরে যাচ্ছে, 6 মিটার করে সরে যাচ্ছে। তার মানে আমরা যত সূত্র বলবো মনে মনে ধরে নিতেছি কেউ না কেউ মাপতেছে। তাহলে এটার সাথে আমাদের প্রথম সূত্রে কি সম্পর্ক? এত কথা বললাম, প্রথম সূত্রটা আরেকবার বলি। এই মহাবিশ্বে স্থির বস্তু, এই কথাটাই আটকে যাওয়া উচিত না? একটা বস্তু স্থির কখনোই বলতে পারি না যদি না আরেকজনকে সাপেক্ষ করি। যেমন এই বস্তু স্থির কেন? তুমি ধরে নিচ্ছ এই প্ল্যাটফর্মটা স্থির, এই বোর্ডটা স্থির, অতএব এটা নড়তেছে না তাদের সাপেক্ষে, ফ্যানটা স্থির। তার মানে একটা বস্তু স্থির কিংবা সমবেগে গতিশীল, কথাগুলো মনে মনে ধরে নিচ্ছি কেউ না কেউ বলতেছে, যে নিজেকে কি ধরছে? আরেকটা কাঠামোর সাপেক্ষে স্থির। সেটা হতে পারে গাছ কিংবা পৃথিবীর মাটি কিংবা একটা রেল লাইন, যার সাপেক্ষে নিজেকে স্থির ধরে বলতেছে আমার সাপেক্ষে গতিশীল কিংবা আমার সাপেক্ষে স্থির। কেন এই কথাগুলো বারবার এলাবোরেট করতেছি? এর একটা যুক্তি আছে, তো এই যুক্তিতে আমরা একটু পরে ফিরবো। তার আগে গ্যালিলিও কিভাবে পরীক্ষা করলেন যে না পৃথিবী স্থির কি গতিশীল, এটা ওই এক্সপেরিমেন্ট দেখে বোঝা যাবে না। এবং সে একটা সুন্দর এক্সপেরিমেন্ট করছে অন্যভাবে। আমরা এই গ্যালিলিওর কথাগুলো একটা কারণেই বলতেছি। আমি যদি এই বয়সের যে কাউকে জিজ্ঞেস করি থিওরি অফ রিলেটিভিটি, আপেক্ষিকতার সূত্র, সে ল অফ রিলেটিভিটি, এই সূত্রটা কে দিছেন? একটাই নাম আসবে, আইনস্টাইন। কিন্তু কেউ কি জানো সূত্রটা আইনস্টাইনের দেওয়া না? এই সূত্রটা অবশ্যই গ্যালিলিওর। গ্যালিলিওর সূত্র, সেটাকে ভুল প্রমাণ করে আইনস্টাইন পরে থিওরি দিছেন, যেটার নাম থিওরি অফ রিলেটিভিটি। গ্যালিলিওর সূত্র বলাই আছে ফিজিক্সের সূত্রগুলো সব জায়গায় সেম রকম খাটবে যদি সেগুলো পরস্পর থেকে সমবেগে গতিশীল হয়। কঠিন ভাবে বলছেন, কিন্তু কথাগুলো গ্যালিলিও বলছেন। এবং যারাই আপেক্ষিক তত্ত্ব পড়ো তোমরা অবশ্যই জানবা ভবিষ্যতে যে গ্যালিলিওর রূপান্তর ভুল ছিল বলেই লরেন্স নতুন একটা কনভার্সন আনছে এবং সেখান থেকে আইনস্টাইন থিওরিটা সাজিয়েছে। তো তোমরা এটা ভুলে যাও না, থিওরি অফ রিলেটিভিটি কমপ্লিটলি স্টার্ট করে গেছে আমাদের গ্যালিলিও, নিউটন না, আইনস্টাইন না, ঠিক আছে? তো গ্যালিলিও একটা এক্সপেরিমেন্ট করছেন। কি এক্সপেরিমেন্ট করছেন? যে অ্যারিস্টটলের সে যে বিখ্যাত ধারণা, একটা জিনিসকে গতিশীল রাখতে চাই, ভি বেগ আছে, সেই বেগটা সবসময় ভি ধরে রাখবে, এর জন্য নাকি একটা ধাক্কা লাগে, কনস্ট্যান্টলি কেউ এরকম পুশ করতে হবে তাকে, কনস্ট্যান্টলি। এটা তার আইডিয়া ছিল, কিন্তু গ্যালিলিও বলছেন না,